নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আজ থেকে ঠিক কয়েক বছর পর পৃথিবীর জ্বালানি মানচিত্র বা এনার্জি ম্যাপ আঁকা হবে তখন ভারত সেখানে শুধুমাত্র একজন প্লেয়ার হিসেবে থাকবে না, বরং ভারত হবে সেই মানচিত্রের ডাইরেক্টর। কয়েকদিন আগেই খবর এসেছিল যে ভারত তার সেকেন্ড স্টেজ অফ নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামে সফলভাবে পা রেখেছে। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এমন এক মাস্টার প্ল্যান যা শুনলে বিশ্বের তাবর তাবর দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। বন্ধুরা, আমরা এতদিন জানতাম থোরিয়াম হলো ভারতের তুরুপের তাস, কিন্তু সেই তাসটি কিভাবে এবং কবে খেলা হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। ভারত সরকার এখন একটি বিশেষ রোডম্যাপ বা ব্লু প্রিন্ট পেশ করেছে, যার মাধ্যমে আমরা সমুদ্রের উপকূলীয় বালি থেকে শুধুমাত্র খনিজ উত্তোলনই করব না, বরং থোরিয়ামের অফুরন্ত ভাণ্ডারকে আনলক করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলের পথে হাঁটছি। আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব ভারতের এই অ্যাটমিক এনার্জি পলিসির সেই গোপন মাধ্যমগুলো, যা ভারতকে আগামী 350 বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর করে তুলবে। সরাসরি খবরের গভীরে যাওয়ার আগে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখাতে চাই। আপনারা স্ক্রিনে এই হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পরিষ্কার জানিয়েছেন যে ভারত সরকার এখন থোরিয়াম এবং মোনাজাইটের মতো খনিজ অনুসন্ধানের জন্য বেসরকারি সংস্থাদের বা প্রাইভেট প্লেয়ার্সদের স্বাগত জানাতে তৈরি। বন্ধুরা, এই খবরটি সাধারণ মনে হলেও এর গুরুত্ব অপরিসীম। কেন? কারণ আজ পর্যন্ত ভারতের অ্যাটমিক এনার্জি সেক্টর ছিল লোহার খাঁচায় বন্দি, যেখানে বাইরের কারোর প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু এখন সরকার কেন এই কন্ট্রোলড ওপেনিংয়ের পথে হাঁটছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের স্টেজ 2 সাকসেসের মধ্যে। কয়েকদিন আগেই আমাদের প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর সফলভাবে চালু হয়েছে। আর এই রিঅ্যাক্টরটি চালু হওয়ার মানেই হলো ভারত এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমরা ব্যবহৃত ইউরেনিয়াম থেকে আরও বেশি প্লুটোনিয়াম তৈরি করতে পারছি। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় আসল ম্যাজিক শুরু হবে তখনই যখন আমরা এই স্টেজে থোরিয়ামকে ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, এই থোরিয়াম আসলে কি, আর ভারত কেনই বা একে নিয়ে এতটা উত্তেজিত? বন্ধুরা, খুব সহজ ভাষায় বললে, পারমাণবিক বিদ্যুৎ তৈরির জন্য আমরা সাধারণত ইউরেনিয়াম ব্যবহার করি। কিন্তু সমস্যা হলো ভারতের মাটিতে উচ্চমানের ইউরেনিয়ামের ভাণ্ডার খুবই সীমিত। আমাদের বেশিরভাগ ইউরেনিয়াম বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। কিন্তু প্রকৃতি ভারতকে অন্য একটা জায়গায় দুহাত ভরে আশীর্বাদ করেছে। ভারতের কাছে আছে বিশ্বের সবথেকে বড় থোরিয়াম ভাণ্ডার, যার পরিমাণ প্রায় 8.5 থেকে 9 লক্ষ টন। এখন প্রশ্ন হলো, যদি আমাদের কাছে এত থোরিয়াম থেকে থাকে তবে আমরা কেন এতদিন এটা ব্যবহার করিনি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের এই নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামের টেকনিক্যাল জটিলতার মধ্যে। আপনারা স্ক্রিনে এই নিউজ আর্টিকেলটি ভালো করে দেখুন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতের এই স্টেজ 2 ক্রিটিক্যালিটি অর্জন করাটা কেন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আসলে থোরিয়াম নিজে থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করতে পারে না। বিজ্ঞানের ভাষায় থোরিয়াম হলো একটি ফার্টাইল মেটেরিয়াল, যার মানে হলো একে প্রথমে একটি রিঅ্যাক্টরের ভেতরে রেখে ইউরেনিয়াম 233-তে রূপান্তরিত করতে হয়। আর ঠিক এইখানেই আমাদের সেকেন্ড স্টেজের রিঅ্যাক্টর বা ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের ম্যাজিক শুরু হয়। অনেকেই ভুলবশত মনে করেন যে থোরিয়াম বোধহয় শুধু থার্ড স্টেজ বা শেষ ধাপের কাজেই লাগে, কিন্তু আসল সত্যিটা হলো থোরিয়াম হলো সেকেন্ড স্টেজের জন্য একটি অপরিহার্য ফিডস্টক। অর্থাৎ আমরা যখন সেকেন্ড স্টেজের রিঅ্যাক্টরে প্লুটোনিয়াম ব্যবহার করব, তখন সেই রিঅ্যাক্টরের ভেতরে থোরিয়ামকেও রাখা হবে। রিঅ্যাক্টরের ভেতর থেকে বেরোনো নিউট্রনগুলো যখন এই থোরিয়ামকে আঘাত করবে, তখনই তৈরি হবে মহার্ঘ ইউরেনিয়াম 233। আর এই ইউরেনিয়াম 233ই হলো সেই চাবিকাঠি যা দিয়ে আমরা থার্ড স্টেজের বিশাল সব পাওয়ার প্ল্যান্টগুলো চালাবো। বন্ধুরা, একবার ভেবে দেখুন, ভারত যদি এই সম্পূর্ণ প্রসেস বা প্রক্রিয়াটি নিখুঁতভাবে করে ফেলে, তবে আমাদের শক্তির সমীকরণ চিরতরে বদলে যাবে। থোরিয়াম ব্যবহার করে ভারত আগামী কয়েকশো বছর ধরে প্রায় 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর মানে হলো আমাদের আগামী অন্তত 10টি প্রজন্মকে বিদ্যুতের জন্য অন্য কোনো শক্তির উপর নির্ভর করতে হবেই না। এটি ভারতের জিওপলিটিক্যাল অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে আমেরিকাই হোক বা চীন, কাউকে আর ভারতকে ব্ল্যাকমেল করার সুযোগ দেওয়া হবে না।
আমাদের এই বিপুল শক্তির উৎস আমাদের ঘরের বালিতেই লুকিয়ে আছে, আর ভারত সরকার এখন সেই তালার চাবিকাঠিটা খুঁজে পেয়েছে। কিন্তু এখন সবথেকে বড় বাস্তব প্রশ্ন হলো, এই মহামূল্যবান থোরিয়াম আমরা পাবো কোথা থেকে? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে আমাদের দেশেরই সমুদ্র সৈকতে। এখানেই প্রবেশ ঘটছে মোনাজাইট নামক এক বিস্ময়কর খনিজের। ভারতের কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং তামিলনাড়ুর বিশাল উপকূলীয় বালিতে ছড়িয়ে আছে এই অমূল্য সম্পদ। প্রকৃতি যেন কয়েক হাজার বছর ধরে ভারতের ভবিষ্যতের জ্বালানি এই বালির মধ্যেই সঞ্চয় করে রেখেছে। কিন্তু এই মোনাজাইট বালি শুধু থোরিয়াম নয়, এর সাথে বয়ে আনে আরও এক গোপন সম্পদ, যাকে বলা হয় রেয়ার আর্থ মিনারেলস। বন্ধুরা, একটু ভালো করে বুঝুন, এই রেয়ার আর্থ মিনারেলস ছাড়া আজকের ডিজিটাল যুগে বেঁচে থাকা অসম্ভব। আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি, বিশাল বিশাল উইন্ড টারবাইন বা এমনকি আমাদের তেজস ফাইটার জেট কিংবা অত্যাধুনিক মিসাইল, এই সব কিছুর ডিফেন্স সিস্টেম তৈরি করতে এই খনিজগুলোর প্রয়োজন অপরিহার্য। আর এখানেই ভারত এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। বর্তমানে সারা বিশ্বের রেয়ার আর্থ বাজারের প্রায় 90% চীনের দখলে। চীন এই খনিজগুলোকে একটি ভূ রাজনৈতিক অস্ত্র বা জিওপলিটিক্যাল উইপেন হিসেবে ব্যবহার করে, যখন তখন যে কোনো দেশের সাপ্লাই চেন বন্ধ করে দিতে পারে। ভারত সরকার এখন সেই সমীকরণটাই পাল্টে দেওয়ার মাস্টার প্ল্যান করেছে। ভারতের এই সম্পদকে বালির নিচ থেকে বের করে আনতে সরকার তার অ্যাটমিক এনার্জি অ্যাক্ট সংশোধন করে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সেই সাম্প্রতিক বয়ানটি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে বোঝা যায় যে সরকার এখন আর দেরি করতে চাইছে না। সরকার চাইছে আমাদের এই এক্সপ্লোরেশন এবং মাইনিংয়ের কাজ যেন যুদ্ধের গতিতে এগিয়ে যায়। এতদিন পর্যন্ত এই খনিজ উত্তোলনের দায়িত্ব ছিল শুধুমাত্র সরকারি সংস্থাগুলোর ওপর। কিন্তু সমস্যাটা কোথায় ছিল জানেন? তাদের কাছে আধুনিক টেকনোলজি এবং পর্যাপ্ত ফান্ডিংয়ের অভাব ছিল। ফলে আমাদের কাছে বিশ্বের সবথেকে বড় ভান্ডার থাকা সত্ত্বেও আমরা আমাদের মোট সম্পদের 1% ঠিকমতো প্রসেসিং করতে পারতাম না। আমাদের সম্পদ আমাদের সামনেই পড়ে থাকতো, আর আমরা চীনের দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু এখন এই পিপিপি মডেল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আসার ফলে ভারতের বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো অত্যাধুনিক মেশিনারি নিয়ে এই কাজে নামবে। এর ফলে শুধু থোরিয়াম নয়, ভারত রেয়ার আর্থ মিনারেলসের ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে উঠবে এবং চীনের সেই দীর্ঘদিনের দাদাগিরি চিরতরে বন্ধ হওয়ার পথ প্রশস্ত হবে। এখন আলোচনা করা যাক সেই পরিবর্তন নিয়ে যা ভারতের আইনসভায় ঘটে গেছে। আপনারা হয়তো জানেন না, গত বছরই অ্যাটমিক এনার্জি অ্যাক্টে কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এই আর্টিকেলের হেডলাইনটি খেয়াল করুন। সরকার এখন প্রোডাকশন এবং অ্যাকুইজিশনের উপর নিয়ন্ত্রণ শক্ত রেখেও বেসরকারি পার্টনারশিপের জন্য দরজা খুলে দিয়েছে। একে বলা হচ্ছে কন্ট্রোলড ওপেনিং। এর ফলে কি হবে? প্রথমত, নিউক্লিয়ার এনার্জি প্রজেক্টের প্রচুর অর্থের প্রয়োজন হয়, যা এখন প্রাইভেট সেক্টর থেকে আসবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক স্তরের টেকনোলজি ভারতের ছোট ছোট স্টার্টআপ এবং বড় কোম্পানিগুলো ব্যবহার করতে পারবে। এবং তৃতীয়ত, এই মিশনের মাধ্যমে ভারত এখন রাশিয়ার মতো দেশের সাথে পাল্লা দিয়ে থোরিয়াম প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে। এখানে একটি মজার তথ্য দিই। বর্তমানে সারা বিশ্বে ভারত ছাড়া শুধুমাত্র রাশিয়া এবং চীন এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর এবং থোরিয়াম সাইকেল নিয়ে কাজ করছে। চীন ইতিমধ্যে 2023 সালে একটি ছোট থোরিয়াম রিঅ্যাক্টর চালু করেছে। ভারত যদি এখন পিছিয়ে থাকে, তবে আমাদের এই বিশাল সম্পদ কেবল বালিতেই পড়ে থাকবে। তাই মোদী সরকারের এই বোল্ড ডিসিশন ভারতকে গ্লোবাল নিউক্লিয়ার লিডারশিপে জায়গা করে দেবে। বন্ধুরা, এবার আসি আসল খেলায়, যাকে আমরা বলতে পারি গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স। একটা বিষয় লক্ষ্য করবেন, ভারত যখনই নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক শক্তির ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, তখনই পশ্চিমী দেশগুলোর কপালে দুশ্চিন্তার ঘাম দেখা দেয়। কিন্তু কেন? এর পেছনে একটা বড় কারণ হলো থোরিয়াম বেসড এনার্জি অত্যন্ত ক্লিন এবং গ্রিন। আজ সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত, তখন ভারত এই প্রযুক্তির মাধ্যমে তার নেট জিরো টার্গেট বা কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রায় উন্নত দেশগুলোর থেকে কয়েক ধাপ এগিয়ে যাবে। কিন্তু এর বাইরেও একটা বড় কূটনৈতিক দিক আছে। ভারত তার পরিকাঠামো উন্নয়নের ফলে শুধু যে নিজের ঘরে 24 ঘন্টা সস্তায় বিদ্যুৎ পৌঁছে দেবে তা নয়, বরং ভবিষ্যতে ভারত অন্যান্য উন্নয়নশীল দেশকেও এই থোরিয়াম রিঅ্যাক্টর প্রযুক্তি রপ্তানি করতে পারবে। একবার ভাবুন তো, 1974 বা 1998 সালের পোখরান পরীক্ষার পর যে ভারতকে আমেরিকা এবং তার মিত্ররা একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল,
যে ভারতকে একসময় নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের দোরগোড়ায় সদস্য পদের জন্য বছরের পর বছর দাঁড়িয়ে থাকতে হয়েছে, আজ সেই ভারত নিজেই বিশ্বের কাছে নিউক্লিয়ার প্রযুক্তির এক নতুন মডেল বা স্ট্যান্ডার্ড তৈরি করতে চলেছে। ভারত এখন প্রযুক্তির জন্য হাত পাতা দেশ নয়, বরং প্রযুক্তির ধারক এবং বাহক হতে চলেছে। এই পুরো অবিশ্বাস্য প্রজেক্টের পেছনে নিঃশব্দে কাজ করে চলেছেন আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির বিজ্ঞানীরা এবং অগণিত দেশীয় ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম। আর এই থোরিয়াম প্রযুক্তির প্রভাব কিন্তু শুধু সিভিলিয়ান সেক্টরে বা বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে এর ভূমিকা হবে অপরিসীম। ভারতের দ্বিতীয় পরমাণুচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিদাহান এবং ভবিষ্যৎ প্রজন্মের যে কোনো নিউক্লিয়ার সাবমেরিন বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোও আগামী দিনে এই থোরিয়াম ইউরেনিয়াম সাইকেলের সুবিধা পেতে পারে। অর্থাৎ ভারতের জল, স্থল এবং অন্তরিক্ষ প্রতিটি রণক্ষেত্রে এই থোরিয়ামের প্রভাব ভারতের স্ট্র্যাটেজিক অটোনমিকে এক অভেদ্য বর্মে পরিণত করবে। এটাই হলো নতুন ভারতের সেই অদ্ভুত অথচ বাস্তব ক্ষমতা। তবে সবটাই কি এত সহজ? একদমই নয়। থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা একটি অত্যন্ত জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া। এর রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিঅ্যাক্টরের সুরক্ষা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ। বেসরকারি সংস্থাগুলো যখন এই ক্ষেত্রে প্রবেশ করবে, তখন সরকারের নিয়ন্ত্রণ কতটা থাকবে তা নিয়ে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। তবে মনে রাখবেন, ভারতের অ্যাটমিক এনার্জি পলিসি সবসময় অত্যন্ত সুরক্ষিত এবং স্বচ্ছ। সরকার এই নীতি পরিবর্তনের মাধ্যমে শুধু ব্যবসায়িক মুনাফা দেখছে না, বরং ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করছে। আমাদের সমুদ্র উপকূলের সেই বালি, যাকে আমরা এতদিন সাধারণ মনে করতাম, তা আজ ভারতের ভবিষ্যৎ গড়ার মূল উপাদান হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে এটুকুই বলবো, ভারতের এই থোরিয়াম রোডম্যাপ কেবল একটি বৈজ্ঞানিক পরীক্ষা নয়, এটি ভারতের ইকোনমিক সভারেন্টির এক বিশাল ধাপ। যে খনিজ আমাদের দেশেই আছে, তাকে কাজে লাগিয়ে আমরা যদি 350 বছরের বিদ্যুৎ নিরাপত্তা পাই, তবে ভারতের উন্নয়ন কেউ রুখতে পারবে না। আজকের এই রিপোর্টটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই পিপিপি মডেল বা বেসরকারি সংস্থাকে পারমাণবিক ক্ষেত্রে আনা সঠিক সিদ্ধান্ত, নাকি এতে নিরাপত্তার অভাব হতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই জাতীয় গর্বের খবরটি সবার কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।